5 দেখো 10% প্রদয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা, অর্থাৎ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে 50,000 টাকা। তাহলে দুইটা পক্ষ কি হয়? একটা ব্যাংক ঋণ হিসাব, ঋণ নিছি নগদ টাকা, তার মানে নগদান হিসাব। এই যে 50,000 50,000। আচ্ছা, ডেবিট ক্রেডিটটা কিভাবে নির্বাচন করলাম সেটা না বলেই তোমাদেরকে লিখে ফেলছি। নগদ সম্পদ ব্যাংক ঋণটা দায়। ব্যাংক ঋণটা দায় কেন? আমি ব্যাংকের থেকে 50,000 টাকা ঋণ নিয়েছি, তো ব্যাংক আমার থেকে 50,000 টাকা পাইবো। কাউকে কোনো কিছু দিতে বাধ্য থাকলে তাকে দায় বলে। নগদ অর্থ আমার কাছে আছে, সম্পদ। এই যে সম্পদ, নগদ অর্থ বেড়ে গেছে। আমি যতই বেশি ঋণ নিব, ব্যাংকের নগদ অর্থ কি আমার নগদ অর্থ বাড়তে থাকবে না? ব্যাংক থেকে আমি যতই ঋণ নিব, আমার নগদ অর্থের পরিমাণ বাড়তে থাকবে। নগদ সম্পদ বৃদ্ধি, সম্পদ বাড়লে ডেবিট হয়, ডেবিট। তারপরে ব্যাংক ঋণ দায়, তুমি যত ব্যাংক থেকে ঋণ নিবা যত দায় বাড়তে থাকবে। আজকে 5,000 টাকা ঋণ নিলা, দায় 5,000 টাকা, কালকে আরো 10,000 টাকা নিলা, তাহলে দায় বাইরে হইলো 15,000 টাকা। তার মানে যত ঋণ নিবা তত দায় বাড়তে থাকবে। তো দায় বাড়লে কি হয়? এই যে দায় বাড়লে ক্রেডিট হয়, দায় ক্রেডিট। এরপরেরটাতে দেখো, নগদ 30,000 টাকা, ধারে 90,000 টাকার পণ্য ক্রয়। তাহলে এখানে পক্ষ কি কি আছে সেটা লিখবো আগে। পক্ষ আছে একটা ক্রয়, একটা নগদ, বাকিতে কিনছি তাহলে পাওনাদার, ক্রয় ব্যয়, নগদ সম্পদ, পাওনাদার দায়। বাকিতে পণ্য কিনছো, ব্যয় বাড়বো না কমবো? আজকে 5 টাকার পণ্য কিনলা, কালকে 10 টাকার পণ্য কিনলা, যত বেশি পণ্য কিনবা তত বেশি ব্যয় বাড়বো, ব্যয় বৃদ্ধি। ব্যয় বাড়লে কি হয়? ডেবিট হয়। নগদ টাকা চলে গেছে, ক্রয় করছো, টাকা তো দিয়ে দিবা, তো নগদ যত দিবা সম্পদ তত কমবে, সম্পদ কমলে ক্রেডিট হয়। দায়, এবার পাওনাদারের কথা চিন্তা করো। আজকে 5 টাকার বাকিতে কিনছো, কালকে 5 টাকার বাকিতে কিনলা, পরশু 5 টাকার বাকিতে কিনলা, তো যত বেশি বাকিতে কিনতে থাকবা তত বেশি দায় বাড়তে থাকবে। তাহলে দায় বাড়লে কি হয়? এই যে দায় বাড়লে ক্রেডিট হয়। তাহলে আমরা লিখবো, তোমার তারিখটা হচ্ছে 8, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তোমার নগদ কয় টাকা কমছে? ক্রয় করছো কয় টাকার মাল? তুমি কিনছো 1,20,000 টাকার মাল, নগদ দিছো কয় টাকা? 30,000 টাকা, পাইবো কত? 90,000। এরপরে দেখো 10 তারিখ, 3 মাসের ভাড়া অগ্রিম প্রদান, অগ্রিম ভাড়া, হিসাব, নগদান হিসাব। এটার এক্সপ্লেনেশন দিয়ে নেই। অগ্রিম ভাড়াটা কি সম্পদ? একটু আগে বুঝেছি যে 3 মাসের সুবিধা পাবা বাড়িওয়ালার কাছ থেকে, এটাও সম্পদ। নগদটাও সম্পদ, নগদ অর্থ চলে গেছে, সম্পদ কমে গেছে, তাই এটা ক্রেডিট। আর এই অগ্রিম ভাড়া সম্পদ বাইরে গেছে, তাহলে ডেবিট। তুমি যদি যত অ্যাডভান্স করো তত তুমি তার থেকে বেশি বেশি সেবা পাবা, সম্পদ বাড়তে থাকবে। তো এই হচ্ছে তোমার অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট, 15,000 টাকা। এরপরে দেখো বিবিধ খরচ 1200 টাকা, নগদ টাকা চলে গেছে, নগদ সম্পদ কমে গেছে, তাই 1200 টাকা। নগদ সম্পদ কমলে ক্রেডিট, আর ব্যয় বাড়ছে, যত বেশি খরচ হইব ততই তো খরচ ব্যয় বাড়তে থাকবে, ব্যয় বাড়লে ডেবিট হয়। এই যে ব্যয় বাড়ছে ডেবিট, আবার নগদ সম্পদ কমে গেছে ক্রেডিট। এরপরে দেখো 16 তারিখ, 16 তারিখে বলতেছে 3% কারবারি বার্তায় পণ্য বিক্রয়, নগদে 60%, ধারে 40%। এই জায়গার ক্যালকুলেশনটা ফ্যাক্ট।
একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, তুমি মাল বিক্রি করছো, নগদও বিক্রি করছো, বাকি তো পণ্য বিক্রি করছো, তাহলে পক্ষগুলা কি হইতাছে? একটা বিক্রয়, একটা নগদ, আর একটা দেনাদার। এটা সম্পদ, এটা সম্পদ, এটা আয়। আগে পক্ষগুলা লিখলাম। এবার কয় টাকার মাল বিক্রি করছো সেটা দেখা দরকার। আমি বলছিলাম কারবারি বারটা আসে না, তাহলে এখান থেকে কারবারি বারটা আগে সরাই ফেলি। 1,20,000-এর 3% করলাম, 1,20,000 গুণন 3%, 3,600 টাকা বাদ দিয়ে দিব। তো বাদ দিয়ে দিলে হয় 1,16,400 টাকা। অর্থাৎ তুমি টোটাল মাল বিক্রি করছো 1,16,400 টাকা। এই 1,16,400 টাকার তুমি 60% নগদে দিছো, অর্থাৎ 69,840 টাকা তুমি এটা দিছো নগদে। আর 46,560 টাকা দিছো বাকিতে। আমরা কি করছি, এই টাকাটার 60%, আবার এই টাকাটার 40% করছে। ষাট পার্সেন্ট, 40%। তাহলে এবার আমরা যদি লিখতে যাই, তাহলে এবার পক্ষ কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা বিষয় আছে। বিক্রয় আয়, আয় বাড়ছে, আমি আজকে 5 টাকা বিক্রি করলাম, কালকে 5 টাকা বিক্রি করলাম, পরশু 5 টাকা বিক্রি করলাম, বিক্রয়ের পরিমাণ বাড়ে, তাহলে বিক্রয় আয়, আয় বাড়লে ক্রেডিট হয়, তাহলে বিক্রয়টার ক্রেডিট পাশে লিখবো। নগদ অর্থ আসছে, বিক্রয় করলে তো টাকা আসে, তার মানে যত বেশি টাকা আসবে তত সম্পদ বাড়বে, অর্থাৎ নগদ সম্পদ ডেবিট। আগে নগদ গুলো লিখবো, আমরা ডেবিট গুলোর আগে লিখি সবসময়, নগদান হিসাব। তারপর দেখো দেনাদার, যত বেশি বাকিতে পণ্য বিক্রি করবা দেনাদার সম্পদ বাড়তে থাকবে। দেনাদারও সম্পদ, কারো কাছ থেকে কোনো কিছু পাবো এমন কিছুকে সম্পদ বলে। ডেবিট, ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রি করছি টোটাল 1,16,400 টাকার মাল, পামো আমি 60 টাকা, দেনাদার হয়েছে 69,840 টাকা। দেখো ভালো করে বুঝতে পারছো কিনা। আর দুইটা জাবেদা আছে, সে দুইটা আমি এখন উপরে দিয়ে পুছে লিখে দিচ্ছি। বাকি দুইটাকে এই পাশেই লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা পুইসা এখানে লিখে দিচ্ছি ছোট্ট করে। আচ্ছা, পরের তারিখটা হচ্ছে তোমার 25 তারিখ। 25 তারিখে বলতেছে যে একজন খরিদ্দারের কাছ থেকে 30,000 টাকা পাওয়া গেল, মানে যে আমার থেকে মাল কিনছে এর থেকে আমি 30,000 টাকা পাইছি। তো 30,000 টাকা দেনাদার থেকে এত পাইছি, তো একটা দেনাদার হিসাব, আর নগদ টাকা পাইছি একটা নগদান হিসাব। নগদ টাকা বাড়ছে, দেনাদারের পরিমাণটা কমে গেছে। একজনের কাছে 50 লাখ টাকা পাইতা, সে তোমার 20 লাখ টাকা দিয়েছে, তার মানে কি দেনাদারের পরিমাণ 20 লাখ কমে গেল না? তাহলে একটা দেনাদার হিসাব আর একটা নগদান হিসাব। তো নগদ টাকা বাইরে গেছে, নগদান সম্পদ বাইরে গেছে, দেনাদার সম্পদ কমে গেছে। কত টাকা? তোমার 30,000 টাকা পাইছি, তো 30,000 দেনাদার কমে গেছে, 30,000 নগদ টাকা বেড়ে গেছে। এরপর আরেকটাই আছে, সেটা হচ্ছে 28 তারিখ। ভাড়া 1 মাসেরটা খরচ হয়ে গেছে, 3 মাসের অগ্রিম ভাড়া ছিল, তো তার থেকে আমি 3 মাসের অগ্রিম ভাড়া সেবা পাইতাম, এখন 1 মাসেরটা খরচ হয়ে গেল। তাহলে ভাড়া ব্যয় বাইরে গেছে 1 মাস, মানে ব্যয় হয়ে গেছে 1 মাস, ব্যয় দেখাবো 1 মাসেরটা, আর সম্পদ 3 মাস ছিল এখন 2 মাস বানাইতে হইব, মানে 1 মাসেরটা কমাই দিতে হবে। অর্থাৎ একটা লিখবো ভাড়া হিসাব, ভাড়াটা খরচ,
খরচ হয়ে গেছে 5,000 টাকা, ক্যালকুলেশনটা এর আগে একটু আগে বুঝাইছিলাম। আর অগ্রিম ভাড়া সম্পদ কমে গেছে 5,000 টাকা। এটার এক্সপ্লেনেশন আর একটু ভালো করে দিই। আমরা ফার্স্টে অগ্রিম ভাড়া বাবদ লিখছিলাম, অগ্রিম ভাড়াটারে ডেবিট লিখছিলাম, আমরা অগ্রিম ভাড়া আর নগদ লিখছিলাম, নগদ টাকা দিছি আর অগ্রিম ভাড়া সম্পদ বাড়ছে। এখন সেই সম্পদের থেকে আমার 5,000 টাকা এই মাসে খরচ হয়ে গেছে গা, তো 5,000 টাকা খরচ দেখাইতে হলে তো এই সম্পদটাকে 5,000 কমাইতে হবে না, তো সম্পদে যে কমাই দিলাম, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট 5,000 টাকা। আর ভাড়াটা খরচ 1 মাস হয়ে গেছে, ব্যয় বাইরে গেছে 1 মাস, এই ভাড়া ব্যয় 5,000 টাকা 1 মাস। 3 মাসেরটা 15,000 টাকা হলে 3 দিয়া ভাগ দিচ্ছি, প্রতি মাসেরটা যেটা সেটা বের